বাংলা সাহিত্যের কিছু ভুতুড়ে গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন 10টা 10 হরর স্পেশাল। নমস্কার, স্টুডিওর ঘরে ঘন্টা বলছে এখন 10টা বেজে 10টা। তোমরা শুনছো বাংলা সাহিত্যের কিছু ভুতুড়ে গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন 10টা 10 হরর স্পেশাল। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং উপর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্স বদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের খুবই প্রিয়। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বৎসর বয়সে তিনি আমাদেরকে ছেড়ে যান। আজকে 10টা 10 হরর স্পেশালে তার লেখা একটি ছোট গল্প। এই গল্পটি আমরা নিয়েছি মহেশ পাবলিকেশন থেকে। প্রধান কিছু চরিত্রে সুরজিৎ এবং শান্তি। গল্প পাঠে সুরজিৎ। শুরু হচ্ছে হাসি। স্টেশনের ওয়েটিং রুমের ভেতর ও বাইরে কোথাও কোনো লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অজ্ঞাত চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধু বেশ করে র্যাক টেনে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘে শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, ওহে তোমরা যা বুঝো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, আমি একটু চায়ের ব্যবস্থা করি। দৌড় খোলার সঙ্গে সঙ্গেই এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমের বাতাস তীরের মতো ঘরে ঢুকতে শুরু করলো। আর ঘরে ঢুকতে না ঢুকতেই হু হু করে উঠলাম আমরা। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দোরটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পিথিস আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে র্যাক দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ খুলে গভীরভাবে বলল, দেখ আমার না ভালো লাগছে না এখানে, জানিস তো। আমি বললাম, কিরে ভূতের ভয় পাচ্ছিস? সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিদারে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বলল, বিচিত্র না রে, আমি একটা ব্যাপার জানি। এরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পর কোনো লোক থাকে না রে। শুধু তাই নয়, একবার অনেক রাতে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। সকালে তিনি ওঠেননি। সবাই তাকে গিয়ে তুলতে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় উপড়ে পড়ে আছে। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন, সে রাতের দিকে এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ করে পকেট থেকে একটি খুঁড় বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার ক্যাচ ক্যাচ আওয়াজে তার শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই। সাহেবের চিহ্ন পর্যন্ত নেই। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমের মধ্যে এক চোখরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ব্যাপার। আমরা সকলেই আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখল। লুপ লাইনের নির্জন পাহাড়ের জঙ্গলের ধারে। লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিং এর ফটকের দারোয়ানের কুমটি। ওয়েটিং রুমের
বাইরে স্টেশনের হাতার পর একটা ছোট পান সিগারেট ও চায়ের দোকান আছে। দিন মানে এমন কি সন্ধ্যের একটু পর পর্যন্তই দেখছিলাম। তারপর থেকেই আর দোকানের পাত্তা নেই, দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো জমতে না জমতেই হঠাৎ দরজা খুলে গেল। একটি কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন। ঢুকেই বলল, দেখেছ, ওয়ার দ্য ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে। আমি বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। আর স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল, তার বাড়ি আমাদের জেলায়। তিনিই বললেন, বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি চা খাবে এই তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বলল, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন আসুন। ততক্ষণে হরিদাস বাবু টেবিলের সামনে হাতল শূন্য কেদারায় আমাদের সকলের উদ্দেশ্যে অভিধানের জন্য হাত উঁচু করে গৌরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম। কানের পাশের চুলগুলো একটু পাকা, গোঁপদাড়ি কামানো। পশ্চিমের জল বেশি পাওয়ার জন্য স্বাস্থ্যবান। আমি জিজ্ঞাসা করলুম, আপনি এখানে কতদিন আছে মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একবারেই মেলে না, বাঙালির মুখ মোটেই দেখতে পাই না। আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তার আর কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন আর কি। তা আপনারা কত দূর যাবেন সব? আরে আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি। ওপার থেকে এসেছি কি না, এইখানে নদী পার হয়ে ভগলপুরের পথ ধরে গিয়ে গ্যাংটক রোডে উঠব। ইচ্ছে আছে। ভগলপুরের গাড়িটা ঠিক কয়টায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্ন উত্তর এবং কথিত ট্রেন দুর্ঘটিত নানা অবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাবার পরে অলস ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নিম্নমুখে কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ করবার জন্য আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এখানে ওয়েটিং রুমে ভূত ট্রুত নেই তো? এই প্রশ্নর পরে শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুমের ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভাব করলেন যে এই স্টেশনের বাথরুমের সম্বন্ধে তার ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বলল, যত সব গাঁজাখুরি। হরিদাস বাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্প বলে গেলেন। অনেক দিনের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মঙ্গেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার সঙ্গে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেখানে অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হয়, আমি সেখানের একটি স্কুলে ভর্তি হয়ে গেলাম।
আমরা পুজোর পরেই সেখানে গেলাম। কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের ওপর। কাকাকে ধরলাম, তার সঙ্গে তার কার্যস্থান মঙ্গলগঞ্জে যাব। কাকা আমায় নিয়েও গেলেন। সেই সময়টা মধু সংগ্রহদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্স বলে জঙ্গলে মধু সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট এবং স্টিমার সবসময় সুন্দরবনের নদী, খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবারই আমি সুন্দরবনে কাকার সঙ্গে এই বোটে বেড়াতে গিয়েছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যাগ বালকের মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর কখনো সে দেশে যায়নি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্নায় ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের সঠিক জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছেরও বন্য গোলছালের শাড়ি, হাঁড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনা এই বয়সেও মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনে সেই অংশটা তখন জরিপ হয়েছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন, অমিনা একজন, কানগো একজন, আর কেরানি, সব বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটিতে। খাওয়া দাওয়া খুব গুরুত্ব রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেল। সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছে। দূর থেকে নৈশ পাখির একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের অনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে 2 জন বন্দুকধারী সিপাহী থাকত। তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই। বজরার ছাতে তন্দার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে। কিন্তু অপসারীর খালের দুধারে ঘন ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না। ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছে। আমি মিটমিট করে আলোতে অখ্যান মজুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার জন্য তাকিয়ে ঠেস দিয়ে খুলখুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছের ছা পড়ছে জলের ওপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে উচ্চ স্পষ্ট কর্কশ অট্ট হাসি রবে উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানুষের অস্বাভাবিক স্তর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো থরথর করে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে।
বোটটাও যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠল। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্নার রাতে চাঁদ, বন যেন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি হে মশাই, ব্যাপারটা কি বলুন তো? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি বনের দিকে চেয়ে আছে। আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দ উঠল। শব্দটি এত তীক্ষ্ণ ও মসৃণ যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাকাও বললেন, কি হে মশাই, হয় না নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলা স্তর মনে হলো তিনি কথাটা নিজেও বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকাটি সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাতে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অজ্ঞাত সেখানে রাত কাটাতে হলো। সবাই জেগে রইল, কারোর চোখে ঘুম এলো না সেই রাতে। শেষ রাতে একবার শব্দটা শুনলাম। বনভূমি নিস্তব্ধ, চাঁদ ডুবে গিয়ে নদী ও আকাশ বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুম ঢলে এসেছে। এমন সময় অন্ধকারে ভরা গভীর বনভূমির দিক থেকে আরেকটি সেই বিকট হাসি রোল উঠল। শেষ রাতের চাঁদ ডোবা অন্ধকারের সেটা এতই অমানসিক এবং পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটা প্রকৃত রূপে বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান স্বরে খালিজদের মধ্যে কেউ কেউ বলল, সাহেব, এই শব্দটা আমরা আগেও শুনেছি, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলেই ওইখানে কেউ যায়নি। কিন্তু একটা জিনিস বটে, ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে এক প্রাচীন কালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি সারি দেখে মনে হয় কোনো সময়ে সেসব স্থানে লোকের বাস ছিল। আমি বললাম, সে যাই থাকুক, আজও এতদিন পরেও যখন কথাটা মনে পড়ে তখনই এই কথাটাও মনে পড়ে। গভীর রাতের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসাস্তিপে চারিপাশে ঘৃণ্যমান এক অভিশপ্ত অশরীরীর আত্মা পিশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল আমার। যখনই মনে আসে আজও এককাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে।